হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা রান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। এইদিকে ডাঁটা আলু কেটে রেখেছি, আর হচ্ছে একটু কাঁচা আম কেটে রেখেছি। আজকের রান্না হচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের একটা তরকারি করব, একটা শুকনো শুকনো করে, আর হচ্ছে টকের ডাল করব। তো দুপুরে এই খাওয়া দাওয়া হবে। আর মাছটা দেখো না, কালকে ফ্রিজের মধ্যে রেখেছিল হচ্ছে আইসক্রিম, তাই জন্য ফ্রিজটা একটু হাই করা ছিল আর একদম মাছটা জমে গেছে। তো কখন থেকে মাছটা জলে ভিজিয়ে রেখেছি নর্মাল হওয়ার জন্য, হচ্ছেই না, বিরক্ত লেগে গেল। শেষমেশ ভেবেছিলাম প্রথমে মাছটা ভেজে নেব, অনেকটা তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর দেখো মাছটা ছাড়ছে না বলে শেষে কী করলাম, আলুটা ভেজে নিলাম। কারণ এদিকে দাঁড়িয়ে থাকতে গেলে আমার লেট হয়ে যাবে, মেয়ে হচ্ছে স্কুলে যাবে, ভাত খেয়ে স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি রান্নাটা আমাকে করতে হবে। সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই আর এদিক সেদিক না করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একদম দুদিনের মতো মাছ এনেছিল, মানে বৃহস্পতিবার আর শুক্রবারের মাছ এনেছে। বাকি তো সারা সপ্তাহ বাড়িতে ছিলামই না, বাপের বাড়িতে ছিলাম 2-3 দিনের মতো, তাই বাজার সেরকমভাবে করাই হয় না। আর কালকে আর কি বাজারটা করে দিয়েছে একদম 2 দিনের মতো, কারণ শনিবার আবার নিরামিষ আছে, রবিবার বাজার করবে, তাই 2 দিনের মতো বাজার করেছে। তো এদিকে আমার রান্নাটা অর্ধেকটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। মাছের ঝোল না, মানে একদম শুকনো শুকনো করে করব, তাই অল্প জল দিয়েছি। তো আর এদিকে হচ্ছে একটা কড়াই ডাল বসিয়ে দেবো। ভাতটা তো অনেক আগেই হয়ে গেছে, তো তাড়াতাড়ি করার জন্য আর একটা কড়া আমাকে বসাতে হলো। তরকারিটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, আলুগুলো যেহেতু বড় বড় করে কেটেছি, তাই ভাবলাম দাঁড়িয়ে না থেকে এদিকে কড়াটা মানে বসিয়ে দিই, ডালটা তাহলে হয়ে যাবে, আর তো কিছু করব না। তাই তাড়াতাড়ি করার জন্য কড়াটা বসালাম। আর এই কড়াটা হয়তো তোমরা দেখে বলবে, বাবা কি কড়ার অবস্থা, কি বলো তো, এই কড়াটা না মাজলে বেশি মাজা যায় না, মানে একদম নরম কড়া। তো যখন আমি প্রথম সংসার থেকে আলাদা হই তখন আর কি এই কড়াটা অল্প টাকার মধ্যে কিনেছিলাম, 50 টাকা দিয়ে। তো এই কড়াটা কিনেছিলাম আর 50 টাকা দিয়ে একটা হাঁড়ি কিনেছিলাম, যেই হাঁড়িটা আমি এখন ভাত রান্না করি। তখন যেমন পয়সা ছিল তেমন কিনেছিলাম। তো যখন প্রথম আর কি আলাদা হয় তখন তো সেরকমভাবে আলাদা বলতে দেখো, তো সংসারের কথা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, মানে আমার বিয়ের পর থেকে কি হয়েছে না হয়েছে। তো চলো আজকে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বিয়ের প্রথম তো আমি আলাদা হয়ে যাইনি, তখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল, তখন একসঙ্গেই খাওয়া দাওয়া হতো। তারপরে আমার মানে কি বলবো, যা আর কি, আমার যে যা, তো তার সঙ্গেই আর কি একসঙ্গে খাওয়া দাওয়া, এক জায়গায় রান্না বান্না হতো। কিন্তু তারপরে যখন আমার শ্বশুরের অবস্থাটা একটু খারাপ হয়ে গেল, তখনই মানে আমার কি বলতো, সব কিছু আমাদের ওপর দিয়েই আর কি খরচটা চালাতে, মানে আমাদেরকে চালাতে হতো। সংসারে যাবতীয় খরচ তখন আমাদেরকে চালাতে হতো, আর আমার স্বামীর সামান্য ইনকামে অত বড় সংসারটা চালাতে পারতো না। দেখো পার্সোনাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চালাতে পারতো না। তো তাই জন্যে আলাদা হওয়ার সিদ্ধান্তটা নিই যখন আমার মেয়ে, তখন আমার মেয়ে আর কি মানে পেটে, তখন সিদ্ধান্তটা নেওয়া হয় যে আলাদা হব, কারণ দুজনের সেরকম আমাদের খরচাই হবে না খাওয়া দাওয়াতে। তো আমাদের যেই মানে ইনকাম আছে সেই ইনকামে আমাদের দুজনের ভালো মতো চলে যাবে, তাই আর কি সেই হিসাবে আলাদাটা হয়েছিলাম। ওখান থেকে যে আলাদা হওয়া শুরু করেছিলাম তখন অল্প টাকার মধ্যে এই ছোট ছোট হাঁড়ি আর কড়া কিনেছিলাম আমাদের দুজনের মতো। তো তখন আলাদা হয়েছিলাম ঠিকই, শুধু জায়ের সঙ্গে আলাদাটা হয়েছিলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার কাছেই খেত, আমার কাছেই থাকতো, ওদের আর আলাদা করিনি। তো বুড়ো বয়সে আর কি আর আলাদা করবো বলো, তাই ওদের আর আলাদা করিনি। তো যতটুকু যেরকমভাবে পারতাম সেরকমভাবে ওদেরকে মানে কি বলবো, দেখতাম আর কি, যতটুকু খাওয়াতে পারতাম সে মানে আমার স্বামীর ইনকাম অনুযায়ী যতটুকু পারতাম ততটুকুই ওদের যত্নটা আর কি নিতাম। তো এই হচ্ছে আমার সংসারের গল্প। তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে শেয়ার করলাম, পুরো গল্পটা শেয়ার করতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে, আমার সংসারের গল্প শেষ হবে না। তো এদিকে হচ্ছে ভাত খাবো, বসে পড়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো এদিকে কাজটা আমার অনেকটা এগিয়ে গেল, রান্না বান্না সব হয়ে গেল। মেয়েকে আজকে স্কুলে দিতে গিয়েছিলাম, এসে মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে বাকি যে ঘরের কাজগুলো ছিল সেগুলো করলাম, করে আর উঠে দেখছি যে 12:30 পৌনে 1টার মতো বাজে। তো আর টিফিন করিনি জানো তো। তো হাজব্যান্ড এলো, ওকে ভাত দিয়ে দিলাম। তো এখন আমি খেতে বসেছি, এখন প্রায় বাজে 2টো কি 2:30 হবে। এখন খেতে বসলাম, খিদেও পেয়েছিল খুব। হাজব্যান্ড বলছিল যে খেয়ে নাও খেয়ে নাও, তো ওর সঙ্গে আর খেতে বসিনি, নিজে নিজেই মানে একা একা খেলাম। আর এদিকে খেতে বসেছি, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, হাজব্যান্ড এনে দিয়েছে। আর এদিকে কিনে এনেছে হচ্ছে কেক,
কেক না, এটা হচ্ছে পিৎজা আর কেকও এনেছে, সেটা তোমাদের মানে দেখালাম না বলতে ওটা আর এখন খুলবো না, ওটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর এই যে ছোট্ট একটা পিৎজা এনেছে, তো এটা হচ্ছে আমার মেয়ে এখন খাবে। যেহেতু টিফিনে শুধু একটা বিস্কুট নিয়ে গিয়েছিলো আর কিছু সেরকম ওকে করে দিইনি আর নিয়েও যায়নি, মানে ভাত অল্প খেয়ে গিয়েছিলো, তাই এটা কিনে এনেছে, ও খাবে। তো একাও খাবে না, আমাদের সবাইকে দিয়েই খাবে, তাই আর কি ছুরিতে এই যে ভাগ করে দিয়েছি। তো দুভাগ থাকবে আমার আর হাজব্যান্ডের জন্য, আর মেয়ে হচ্ছে এক ভাগ খাবে। এই পিৎজাগুলো খেতে খুব একটা খারাপ নয়। আর আগেরবারে যে পিৎজাটা আমি ডোমিনোজ পিৎজা ডোমিনোজ না, মানে কী বলে ওটা ঠিক আমার মনে আসছে না, জোম্যাটো না কি বেশ বলে, যাই হোক এখন এই মুহূর্তে আমার মনে আসছে না নামটা। তো ওখান থেকে যে পিৎজাটা অর্ডার করেছিলাম ওটাও মোটামুটি ভালো, আর এটাও ভালো। এখন গরম আছে তো খেতে বেশ ভালো লাগবে, গরম গরমই ভালো লাগে এইসব খাবার। আর আমরা খাবো সেই সন্ধ্যেবেলা, এই তো ভাত খেয়ে উঠলাম, এখন আর খেতে ভালো লাগছে না। আর এই যে দেখো বাসনগুলো না সেই সকাল থেকে মাজা পড়ে আছে, কারণ গামলির মধ্যে জল ভরে রেখেছি, তো জলটা ব্যবহার করার জন্য ভরে রেখেছি। তো এই গামলিতেই তো বাসনপত্র উপর করি, গামলিটায় জল আছে বলে ভেবেছিলাম জলটা আমার হাজব্যান্ড চান করে নেবে, তখন আমি উপর করব, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে পাতকের জলে চান করে নিয়েছে, তো গামলার জলটা তোলাই আছে। তো বাসনগুলো কি করব, এখানে উপর করে দিচ্ছি, জল ঝরে গেলে গুছিয়ে রাখবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর কেকটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পিৎজাটা রেখে দিয়েছি। হাজব্যান্ড সন্ধ্যেবেলা এসে খাবে, আর আমি দেখি কখন খাই। আমার না সেই মায়ের ওখান থেকে আসার পর থেকে, ওই ভাং খাওয়ার পর থেকে আমারও শরীরটা একদম ভালো না বলতে কি, দেখো এমনি শরীর ঠিক আছে, কিন্তু পেটের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে সেই ভাং খাওয়ার পর থেকে, জানি না কবে ঠিক হবে। তো আজকে ভাবছি একটা ওষুধ খাবো কি খাবো না এরকম ভাবছি, জানো তো। সকালে আমার খেয়ালও ছিল না যে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলে আপাতত পেটটা আমার ঠিক হতো, মানে যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে, কিন্তু পেটের মধ্যে কীরকম একটা আওয়াজ হচ্ছে, তো গোলাচ্ছে পেটের মধ্যে, খুবই সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। সবসময় যদি এরকম হতে থাকে শরীরের মধ্যে, শরীরে হয়তো দুর্বল ভাবটা নেই, কাজকর্ম সবই করছে, কিন্তু পেটের মধ্যে যে মাঝে মাঝে পাক দিচ্ছে, আর মাঝে মাঝে কী বলো তো পেটটা মানে যন্ত্রণাও হচ্ছে, তো খুবই অস্বস্তিকর ব্যাপার, বিরক্তও লেগে যাচ্ছে, জানি না কবে পেটটা ঠিক হবে। সেদিনকে আমার ওরকমভাবে খাওয়াও আমার উচিত হয়নি, খেয়ে যে শরীরটা খারাপ হলো, মানে আর জীবনে নাম করব না এইসব খাবার খাওয়ার। তো এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আগে খেয়েছি কিন্তু ভাং খাইনি, সেটা সিদ্ধি খেয়েছিলাম, তোমাদের বলেছি আগের ব্লগে। তো যাই হোক এখন এই যে দুপুরের বাসনগুলো সব পড়েছিল, এখন এগুলোই মেজে নিচ্ছি। তো আজকে থেকে মানে ওয়েদারটা একটু মেঘলা ভাব দেখতে পাচ্ছ, তো রোদ্দুর খুব একটা ওঠেনি সারাদিনে, ওই একবার করে রোদ্দুর উঠছে, একবার করে মেঘলা হচ্ছে। তো কয়েকটা কাচাকুচি ছিল, আগের দিন তো অনেক কেচেছিলাম দেখেছিলে, আজকে সেরকম কাচাকুচি নেই। যে বিছানার চাদরটা আছে, আর ওই যে দেখতে পাচ্ছ মাথার ওপরে এদিকটাতে ব্যাগ ঝোলানো আছে, তো ওইগুলোই কাচাকুচি ছিল, এগুলো কেচেও দিয়েছি আর শুকনোও হয়ে গেছে। তো দেখো গরমে রোদ্দুর যেটুকুটাই বেরোক না কেন, মানে ভালো মতোই রোদ্দুরটা বের হচ্ছে, যখন বের হচ্ছে তো শুকনো হয়ে গেছে সবই। কয়েকটা মোটা জিনিস যেগুলো শুকনো হয়নি সেগুলো ভাবছি দালানে মিলে দেবো। মেয়ের জামাটা শুকনো হয়নি, ওটা রাত্রিরে তুলে নেব, রাত্রিরে বলতে সন্ধ্যেবেলা তুলে নেব। এখন থাক, এখন আপাতত বাইরে যতটুকু থেকে আর কি শুকনো হয় জামা প্যান্ট তুলে নিয়ে এসে গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর আজকে সকাল থেকে তো ব্লগ সেইভাবে শেয়ারও করা হয় না, কাজকর্ম তো সেই জন্য দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা। আর সকালে তো দেখতে পেলে কত তাড়াহুড়োর মধ্যে মানে কাজকর্ম করে মেয়েকে দিতে যাব বলেই আর কি তোমাদের সঙ্গে ব্লগটা সেইভাবে শেয়ার করা হয় না। আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেও পড়তে বসে পড়েছে, 5টার সময় আবার পড়তে যাবে। মেয়েটাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে, কয়েকদিন তো ছুটি করে মেয়ের পড়াশোনা একদম ডকে উঠে গেছে, না কোনো বইয়ে মানে কি বলবো রিভাইজ হয়েছে কিছু হয়েছে, তো শুধু পড়তেই বসছে, কোনো বইয়ে রিভাইজ হয়নি। জানি না কী করে এবারে পরীক্ষাটা দেবে, আমারই ভুল, মায়ের বাড়ি গিয়ে এতদিন থাকা, এদিক সেদিক করে ঘোরা, ওরও তো পড়াশোনার ক্ষতি অনেকটাই হয়ে গেছে মায়ের বাড়ি, এবারেই অনেক দিন ছিলাম, এরকমভাবে থাকি না আমি। আর দেখো এই ঘরটা হচ্ছে কালকে পরিষ্কার করেছিল আমার হাজব্যান্ড, কিন্তু এগুলো পরিষ্কার করা হয়নি। তো আমি বলেছিলাম থাক, আমার যখন সময় হবে তখন আমি নিজের মতো করে নেব। তো এখন ওই ঘরে মেয়ে পড়তে বসেছে, আমি ফোন চালাতে পারবো না কিছু না, তাই ভাবলাম এদিকের কাজগুলো আমি টুকটুক করে নিই। তো চেয়ারটা দেখতে পেলে কত ধুলো পড়েছিল চেয়ারটার মধ্যে, তাই চেয়ারটা একদম ভিজে কাপড়ে করে ভালো বারে আর কি জলে চুবিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর আমার এই যে
মিক্সিটা আছে ওটা আমার রান্নাঘরে রাখার খুব ইচ্ছা, কিন্তু আমার হাজব্যান্ড রাখতে দেয় না রান্নাঘরে। বলে যে এই ঘরে থাক, রান্নাঘরে থাকলে তেল চিটে হয়। সত্যিই তাই, রান্নাঘরে যে কোনো জিনিস থাকলেই তেল চিটে হয়। তাও আমি মানে কি বলবো, সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, তাই আমার মানে রান্নাঘরটা পরিষ্কার থাকে। তাও মাঝে মাঝে যখন আর কি কাজের গাফিলতি করি, যখন কোনো কাজ করতে ভালো লাগে না তখনই নোংরা হয়ে থাকে। তো আবার শরীর ঠিক হলে আবার করি। তো এটা সবার ক্ষেত্রেই হয়, দেখবে সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে এমন হয়, তো মনে হয় সারাদিন শুয়ে থাকি ফোন ঘাঁটি, এরকম একটা মনে হয়, কিছু কাজ করতে ভালো লাগে না, তো নেতিয়ে পড়ে থাকি। তো এখন এই যে দেখো বিকেলবেলা প্রতিদিনের কাজের মতো আজকেও এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকেলবেলাটা একটু না ঝাড়ু দিলে, এখন তো শুষ্ক ওয়েদার, তো চারিদিকটা ধুলো ধুলো হয়ে থাকে, আর দালানে মানে ঘরে দালানে পা রাখা যায় না, তো পায়ের তলার মধ্যে কীরকম হয়, তাই আমি বারে বারে ঘর দালান ঝাড়ু দিই। তো মাঝে মাঝে আবার 3-4বারও হয়ে যায়। এত কষ্ট করে সারাদিন মানে জার্নি করে যে একটা ভিডিও বানাই, সেই ভিডিওটার পেছনে কতটা খাটতে হয়, ভিডিও এডিট করা থেকে শুরু করে ভিডিও করা, তো অনেকটা খাটুনির ব্যাপার, মানে অনেকটা কষ্টকর ব্যাপার। তারপরেও যদি ভিডিওতে ভিউজ না আসে তো কীরকম লাগে বলো তো। মাঝে মাঝে মনে হয় না, আমার দ্বারাই আর সম্ভব হবে না ইউটিউব করা, আমাকে মনে হয় ছেড়েই দিতে হবে। তো এরকম একটা মনের মধ্যে আসে বারে বারে। আমার তো এই কদিন এরকমই মনে হচ্ছে, শুধু এই কদিন বলে না, প্রায় যখন আমার ভিডিওতে ভিউজ কম আসে তখনই আমার এই মানে কি বলবো, এই চিন্তা ভাবনাটা মাথার মধ্যে ঘোরাঘুরি করে যে আমার দ্বারা আর ইউটিউব করা হবে না, আমাকে মনে হয় ইউটিউব ছেড়ে দিতে হবে। তো সবাই করবে, সবাই ভিডিও বানাবে, সবারটা দেখবো, তো আমার দ্বারাই আর মনে হয় কিছু হবে না, এরকমই চিন্তা ভাবনা হচ্ছে। এই কদিন তো তোমরা তো ভালোবাসাই দিচ্ছ না, ভিডিওর মধ্যে ভিউজ হচ্ছে না, একদম নয়, মানে কি বলবো। আর আমারও একটু দোষ আছে, মায়ের কাছে গেলে ভিডিও সেইভাবে বানাতে পারি না, এটাও একটা মানে কি বলবো আমার দোষ। তো এখন এই যে বিকেলবেলা মেয়েকে পড়তে দিয়ে মানে দিয়ে এলাম, আর এখন বানাবো চা। মেয়েকে পড়তে দিয়ে আসার পরেই আমাদের এই কদিন কী হচ্ছে, সন্ধ্যাবেলা চা খাওয়া হচ্ছে না। এই বিকালবেলা যেহেতু হাজবেন্ড অনেক তাড়াতাড়ি চলে আসে, প্রায় 4টে, 4:30, 5টা এরকম দিক করে চলে আসে, আর বিকেলবেলা হাজবেন্ড ঘরে থাকলেই আমারও একটু চা খেতে মন চায়, আর হাজবেন্ডেরও একটু চা খেতে মন চায়। তাই কী করি, সন্ধ্যাবেলাটা আর চা করি না, যেহেতু এখন গরম পড়ছে, শীতকাল হলে তো দুবার করে মানে সন্ধ্যের দিকটা দুবার করে হয়, কিন্তু গরম যেহেতু পড়ছে এখন আর দুবার করে চা খাওয়া মানে উচিত না। আর নিচের প্লাস্টিকগুলো তুলে দিয়েছি, এই জায়গাটা একদম দেখতে ভালো লাগছে না, বাজে লাগছে। তো ভাবছি প্লাস্টিকটা পাতবো না, আবার ভাবছি না পেতেই দেবো, কারণ তেল চিটে হয়ে গেলে আবার তেল চিটেগুলো আমাকেই তুলতে হবে, পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা চলো, চা তো আমার হয়ে গেল, আজকে ব্লগটা এখানেই এন্ড করব। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে পরের ভিডিওগুলো আবার তোমরা দেখতে পারো। তো চলো, টাটা।